রেল লাইনের ওপর একটা মেয়ে লম্বা হয়ে শুয়ে আছে। আত্মহত্যা করতে এসেছে হয়তো। আবির কিছুটা অবাক হয়ে গেল। ট্রেন আসতে এখনো 3 ঘন্টা বাকি, আর মেয়েটা এখন থেকেই লাইনের উপর শুয়ে আছে। কৌতূহলবশত আবির মেয়েটার দিকে এগিয়ে গেল। মেয়েটা চোখ বন্ধ করে শুয়ে আছে। আবির রেলবিটের ওপর মেয়েটার ঠিক পাশেই বসলো। মেয়েটার চেহারা ভালো করে তাকিয়ে লক্ষ্য করলো। চেহারাটা কেমন যেন পরিচিত লাগছে। কোথায় যেন দেখেছে মেয়েটাকে, কিন্তু মনে করতে পারছে না। মেয়েটা চোখ খুলছে না দেখে আবিরই কথা বলা শুরু করলো। আবহাওয়াটা সুন্দর, কিন্তু ক্ষুধার কোনো ব্যবস্থা করলে আরো ভালো হতো। মেয়েটা চোখ খুলে আবিরের দিকে তাকিয়ে বলল, ওফ, এক্সকিউজ মি, কে আপনি? আর এখানে কেন বসলেন? আমি তো উঠে যাব এখান থেকে, কিন্তু আপনি এখানে মরতে এসেছেন, তাই আপনাকে একটা কথা বলতেই হচ্ছে যে আপনার টাইমিংয়ে প্রচুর সমস্যা আছে। মানে মানে কি? ট্রেন আসতে এখনো 3 ঘন্টা বাকি। মেয়েটা ধরপড় করে উঠে বসে বলল, কি, এখনো 3 ঘন্টা বাকি? আর এতক্ষণে আপনার ক্ষুধাও লেগে যাবে, আর এই রোদে আপনি কালো হয়ে যাবেন। মেয়েটা এবার রেগে গিয়ে বলল, আমি মরতে যাচ্ছি, বিয়ে করতে না। কালো হয়ে মরবো নাকি সাদা হয়ে মরবো এটা সম্পূর্ণ আমার ব্যাপার। আর শুনুন, আপনার এই কথাগুলো আমার ভালো লাগছে না, আর এই কথাগুলোর দ্বারা আপনি আমার উদ্দেশ্য চেঞ্জ করতে পারবেন না। না না, আমি আপনার উদ্দেশ্য চেঞ্জ করতে আসিনি, আমি তো চাই আপনি এখানে পড়ে মরেন। মেয়েটা অবাক হয়ে কান্না কান্না চোখে আবিরের দিকে তাকালো। এবার আবির বলল, দেখুন, আমি হচ্ছে একজন লেখক। রিয়েল লাইফ গল্পগুলোকে আমি রংচং মাখিয়ে সুন্দর করে জনগণের কাছে পৌঁছে দিই, আর জনগণও বেশ পছন্দ করে। এখন আপনি যদি এখানে মরেন, তাহলে আমি একটা খুব সুন্দর গল্প হাতে পাবো। আর এর জন্য তো আমার জানা জরুরি যে আপনি কেন মরতে এসেছেন। দেখুন, হাতে কিন্তু এখনো 3 ঘন্টা সময় আছে। আপনি চাইলেই আপনার আত্মহত্যার কাহিনী আমাকে বলে যেতে পারেন। না মানে, যদি কোনো সমস্যা না থাকে। দেখুন, আপনি আপনার মেন্টাল চেক আপ করুন। আমি মরতে যাচ্ছি এখন। যার জন্য মরতে যাচ্ছেন সে জানে? মেয়েটা এবার কিছুটা অসহায়ের মতো হয়ে বলল, চলুন ওখানে গিয়ে বসি। আমার নাম তানিয়া। 1 মিনিট, তানিয়া চৌধুরী? মাস্টার মাইন্ড স্কুলের তানিয়া? তানিয়া অবাক হয়ে বলল, হ্যাঁ, কিন্তু আপনি কি করে জানলেন? আরে, আমি আবির, একসাথে ক্লাস 5 পর্যন্ত পড়েছি আমরা। আবির? আমার ঠিক মনে পড়ছে না। এবার আবির তার গ্যালারি থেকে ছোটবেলার কয়েকটা ছবি তানিয়াকে দেখাতেই তানিয়া চিৎকার দিয়ে বলল, ও মাই গড, আবির, মোটু, কত হ্যান্ডসাম হয়ে গেছো। আচ্ছা ঠিক আছে, এখন বলো, কেন আত্মহত্যা করতে চেয়েছিলে? ছেলেটার নাম ভিকি। কি, ভিকি? আমার ফ্রেন্ডের একটা কুত্তা আছে, ওইটার নামও ভিকি। শাট আপ আবির, ওর আসল নাম বিকাল, আমি ভিকি বলে ডাকি। রিলেশন 1 বছরের। আজকে বাসা থেকে পালানোর কথা। আমি পালিয়ে তো চলে এসেছি, কিন্তু ও এখনো আসেনি, আর ওর ফোনও বন্ধ। বাসা থেকে পালিয়েছো কেন? বাবা কখনো আমার পছন্দ মেনে নেবে না, আর বাড়ির একমাত্র মেয়ে আমি, তাই সবাই চাইবে নিজেদের পছন্দের পাত্রের সাথে আমার বিয়ে হোক। এতক্ষণে তো সবাই জেনে গেছে যে আমি পালিয়ে গেছি। চিঠি লিখে এসেছিলাম, পুরো গ্রামে হয়তো কথাটা ছড়িয়ে গেছে এতক্ষণে। দাদুকে সবাই ছি ছি করছে হয়তো। এখন তুমি বলো, কোন মুখে আমি বাড়িতে যাব? আর এ কারণেই আত্মহত্যা করতে এসেছিলাম, আর এখন মনে হচ্ছে আত্মহত্যা করতেই হবে। আচ্ছা তানিয়া, আমার কাছে একটা আইডিয়া আছে। কি আইডিয়া? দেখো, আমি বিকি সেজে তোমার সাথে তোমার বাড়িতে যাব। তারপর সেখানে গিয়ে নিজেকে এমন ভাবে প্রেজেন্ট করব যে আমি বড়লোক বাবার নষ্ট হওয়া ছেলে। আমি তোমাকে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার জন্য বলেছি, কিন্তু তোমার কোনো ইচ্ছা ছিল না। আমি নিজেকে খারাপ সাজাবো প্রচুর, আর আমার হাতে যেহেতু এখনো 3 ঘন্টা আছে, সেহেতু 3 ঘন্টার মধ্যে নাটকটা করে চলে আসতে পারবো। দেখতে বোকা মনে হলেও এতটা বোকা নও তুমি। আবির চোখ ছোট ছোট করে বলল, যাবে? চলো। চলো। ছোট হুজুর, তানিয়া আপামনি ফিরে এসেছে। বাড়ির দারোয়ান দৌড়াতে দৌড়াতে কথাটা গিয়ে তানিয়ার বাবাকে বলল। তানিয়ার বাবা নাহিদ চৌধুরী একজন পুলিশ কমিশনার।
তানিয়া বাড়ি থেকে পালিয়ে গেছে এই খবরটা বাতাসের আগেই পুরো গ্রামে ছড়িয়ে গেছে। সামনাসামনি না হলেও সবাই পিছু পিছু চৌধুরী পরিবারকে গালি দিয়েছে। তানিয়ার দাদুর ইতিমধ্যেই শরীর খারাপ হয়ে গেছিল, কিন্তু তানিয়ার আসার খবর পেয়ে তিনি এখন কিছুটা সুস্থ হয়েছেন। তানিয়া আবিরকে বিকি সাজিয়ে বাড়িতে নিয়ে এসেছে। গ্রামের ছোট বড় প্রায় সকলেই তানিয়া আর তার সাথে ছেলেটাকে দেখতে এসেছে। আবির তানিয়ার গা ঘেঁষে দাঁড়িয়ে তানিয়ার কানে কানে বলল, তোমার বাবা পুলিশ কমিশনার, এটা আগে বলনি কেন? আমি তো ভেবেছি তুমি সব জানো। এখন বাড়াবাড়ি না করে যে নাটকটা করতে এসেছে তা শুরু করো। তানিয়ার পরিবারের লোকেদের সামনে আবির বসে আছে। সবাই আবিরকে খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছে। তানিয়ার বাবা নাহিদ চৌধুরী শুরু করলেন, নাম কি? আবির মনে যেন কিছুটা সাহস পেল। আবির আবির মাহবুব। তানিয়ার ফুফু অবাক হয়ে বলল, কি? কিন্তু তানিয়া চিঠিতে যে লিখেছে বিকি নামের কারোর সাথে পালাচ্ছে। আবির জিভ কামড়ে দিয়ে তানিয়ার দিকে তাকিয়ে দেখল সে বিষ দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। আবির তানিয়ার ফুফুর দিকে তাকিয়ে বলল, আসলে আমার নাম আবির মাহবুব, কিন্তু তানিয়া আদর করে বিকি ডাকে। তানিয়ার ফুফু অবাক হয়ে বললেন, হ্যাঁ বিকি? কেমন নাম রে তানিয়া? আমি তো কুত্তার নামও বিকি রাখবো না। আবির মুখ টিপে হেসে বলল, জি ফুফু, আমিও তানিয়াকে বলেছি যে এটা একটা কুত্তার নাম, কিন্তু তানিয়া তো আমার কথা শোনেইনি। তানিয়া আবার বিষ দৃষ্টিতে আবিরের দিকে তাকালো। আবির হঠাৎ লক্ষ্য করলো তানিয়ার বাবা চাচা সবাই ওর দিকে রাগী চোখে তাকিয়ে আছে, যেন এক্ষুনি গুলি করে উড়িয়ে দেবে। আবির ঢোক গিলে বলল, আসলে তানিয়ার কোনো দোষ নেই, আমি ওকে ভাগিয়ে নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু ও রাজি হয়নি। এবার তানিয়ার দাদা আবিরের দিকে তাকিয়ে বললেন, তোমার বাবা কি করে? জি আমার বাবা অনেক বড় ব্যবসায়ী। তুমি কি করো? আবির হেসে জবাব দিল, আমি বাবার টাকা ওড়াই, এটাই আমার কাজ। আর তাছাড়া মাঝে মধ্যে কয়েক প্যাক লাগিয়ে দিই, মাঝে মধ্যে ক্লাবে পার্টিতেও যাই। তানিয়ার দাদা কিছুটা হতাশ হলেন। তিনি কিছু বলতে যাবেন তার আগেই তানিয়ার ফুফু বললেন, ছেলে আমার খুব পছন্দ হয়েছে, হ্যান্ডসাম আছে, বাবার টাকা পয়সা আছে, আর কি লাগে? তানিয়া আর আবির মুখ হাঁ করে একে অপরের দিকে তাকিয়ে রইল। এবার তানিয়ার ফুফু তানিয়ার দাদাকে অন্য রুমে ডেকে নিয়ে বোঝাতে লাগলেন, দেখ বাবা, ছেলে কিন্তু প্রচুর সৎ, না হলে কেউ কি নিজের খারাপ গুণ কারোর সামনে এভাবে বলে? আর ছেলে যদি খারাপ হতো তাহলে তো তানিয়াকে নিয়ে পালিয়ে যেত, আমাদের কাছে আসতো না। আর একটা কথা, সবাই জেনে গেছে তানিয়া বাড়ি থেকে পালিয়ে গেছে, এখন ওর বিয়ে দেওয়াই কষ্ট হবে। তার চেয়ে ওদের দুজনকেই আজকেই আমরা বিয়ে পড়িয়ে দিই, সব দিক দিয়ে সবকিছু ঠিক হয়ে যাবে। সব ঠিক আছে, কিন্তু ছেলের ঘরবাড়ি বাবা মা না দেখে আমরা কি করে মেয়েকে তুলে দিব? দেখো বাবা, তানিয়া যেহেতু ছেলেকে পছন্দ করেছে সেহেতু ছেলের ঘরদোর ভালোই হবে। তানিয়ার চাচিরা এসেও তানিয়ার ফুফুর কথায় মত দিলেন। আবির আর তানিয়া ভেবে নিয়েছে সব ঠিক হয়ে যাবে, কিন্তু তানিয়ার দাদা এসে বললেন যে এখন এই মুহূর্তেই তানিয়া আর আবিরের বিয়ে হবে। সামান্য কিছু মানুষ আর কাজীকে ডেকে নিয়ে তানিয়া আর আবিরের বিয়ে দিয়ে দেওয়া হলো। তানিয়া তার বাবাকে প্রচুর ভয় পায়, তাই সে মুখ ফুটে কিছুই বলতে পারেনি। আর আবির তো এসব দেখে এখন শুধু অজ্ঞান হওয়ার অপেক্ষায়। ট্রেনে করে আবির আর তানিয়া ঢাকায় আবিরের বাড়িতে যাচ্ছে। আবির বিশাল এক ফ্ল্যাটে একা থাকে এক বন্ধুর সাথে। ফ্ল্যাটটা আবিরের বাবার, বলতে গেলে আবির বেশ বড়লোক বাবার ছেলে। মাসে মাসে তার বাবা তার জন্য বিদেশ থেকে টাকা পাঠিয়ে দেয়। টাকার পরিমাণ বেশি হয় আবির বেশ ভালোভাবেই কাটিয়ে দিতে পারে। তানিয়াকে বাইরে রেখে আবির ঘরে ঢুকতেই তার বন্ধু সাজ্জাদ চিল্লানো শুরু করলো, তোর কোন সকালে আসার কথা আর তুই এখন আসছিস? আবির কিছু না বলে তানিয়াকে টেনে ভেতরে নিয়ে আসলো। সাজ্জাদ তানিয়াকে দেখে হাঁ হয়ে গেল, আরে ইয়ার, এত সুন্দরী মেয়েটা কে? আমার বউ। কি? তুই বিয়ে কখন করলি আর আমাকে পর্যন্ত জানালি না? তুই এক কাজ কর, তুই আবার তোর বোনের বাসায় চলে যা, 10-12 দিন পর আবার চলে আসিস। কেন 10-12 দিন পর? ভাবি কই যাবে? সব পরে বলবো, তুই এখন যা। সাজ্জাদ তার গাটি গোচ্ছা নিয়ে বেরিয়ে গেল। সাজ্জাদ বেরিয়ে যেতেই তানিয়া এলো পাথারি আবিরকে কিল ঘুষি মারতে লাগলো।
আর বলতে লাগলো, খুব হিরো সাজার শখ হয়েছিল তাই না? সুন্দরী মেয়ে দেখলে হিরো সাজতে ইচ্ছে করে। আবির তানিয়ার হাত ধরে তাকে সোফায় বসিয়ে বলল, আমার কাছে একটা আইডিয়া আছে। তানিয়া চোখ ছোট ছোট করে বলল, কি আইডিয়া? দেখো, 1 সপ্তাহ পর তুমি ফুফুকে কল করে বলবে আমার বুক ব্যথা করছে। যদি জিজ্ঞেস করে কেন, তবে বলবে বাবা হার্ট অ্যাটাক করে মারা গেছে, সেই ব্যথা আমি সহ্য করতে পারিনি তাই। আর এর 3 দিন পর ফুফুকে ফোন করে বলবে আমি হার্ট অ্যাটাক করে মারা গেছি। আমি একটা নকল ডেথ সার্টিফিকেট তৈরি করে দিব, ওইটা নিয়ে সবাইকে দেখাবে তুমি। ব্যাস, তুমি তোমার রাস্তায় আর আমি আমার রাস্তায়। কথাটা শুনে তানিয়া খুশি হয়ে বলল, বাহ, তোমাকে দেখলে চালাক মনে হয় না, কিন্তু আসলে তোমার মাথায় ভালো বুদ্ধি আছে। আচ্ছা ঠিক আছে, আমি ঘুমাবো এখন। এই বলে তানিয়া আবিরের রুমের দিকে যাচ্ছিল। তখন আবির তাকে টেনে ধরে বলল, 1 মিনিট, ঘরে জায়গা দিয়েছি তাই বলে এই না যে রুমেও জায়গা দিব। তুমি ড্রয়িং রুমের সোফায় ঘুমাবে আর আমি রুমে ঘুমাবো। এই বলে আবির দৌড়ে গিয়ে রুমের দরজা লাগিয়ে দিল। তানিয়া এক রাশ রাগ নিয়ে সোফায় শুতে শুতে বলল, দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি মজা। আবির সকালে ঘুম থেকে উঠে রুমের দরজা খুলতেই হা হয়ে গেল। পুরো ড্রয়িং রুমে আবর্জনা দিয়ে ভরে আছে, চিপসের প্যাকেটের ময়লা, পিৎজার ময়লা, বাদামের খোসা। আবির রেগে গিয়ে তানিয়ার দিকে তাকিয়ে দেখল তানিয়া মনের আনন্দে সোফায় বসে কিটক্যাট খাচ্ছে আর এক এক করে প্যাকেটের খোসা মেঝেতে ফেলছে। আবির রেগে গিয়ে জিজ্ঞেস করলো, কি হচ্ছে এসব? খাচ্ছি, দেখতে পাচ্ছ না? সেটা তো দেখতেই পাচ্ছি, কিন্তু মেঝেতে কেন নোংরা করছো? তাহলে এই খালি প্যাকেটগুলো কই ফেলবো? দেখো, আমি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করি, এসব কিছু এখনই পরিষ্কার করো। আমি পরিষ্কার করতে পারবো না, বাসায় এইসব কাজ আমি কখনো করিনি। তাহলে এই আবর্জনার মধ্যেই বসে থাকো। আবির রেগে গিয়ে বলল। আবিরের দিকে না তাকিয়েই বলল, আমার কোনো সমস্যা নেই এভাবে থাকতে। আর কোনো উপায় না পেয়ে অগত্যা আবিরই এই সব কিছু পরিষ্কার করতে গেল। আবির এসব কিছু পরিষ্কার করছিল আর তানিয়া একের পর এক চকলেট খেয়ে আবার মেঝেতে ফেলছিল। শেষমেশ আবিরের রাগ দেখে তানিয়া খোসা ফেলা বন্ধ করে রান্নাঘরে চলে যায়। বাড়ি পরিষ্কার করে আবির চেয়ারে বসেছে। এমন সময় তানিয়া এসে আবিরের হাতে কফির মগ ধরিয়ে দিয়ে বলল, নাও কফি খাও। আবির খুশি হয়ে বলল, কি ব্যাপার, হঠাৎ খেদমত করছো যে? তানিয়া সব দাঁত বের করে হাসতে হাসতে বলল, এমনি। আবির কফি মুখে দেওয়ার সাথে সাথে কুলি করে সব ফেলে দিল আর চোখ মুখ বিকৃত করে বলল, ওয়াক্থু, এগুলো কফি? তানিয়া মুখ বাঁকিয়ে বলল, আমার জন্য বানিয়েছিলাম, কিন্তু হয়নি দেখে তোমাকে দিয়ে দিয়েছি। তার মানে তুমি সামান্য কফিও বানাতে পারো না? এই যোগ্যতা নিয়ে বাড়ি থেকে পালিয়েছিলে? তানিয়া কিছু না বলে ওয়াশরুমে ঢুকে গেল। আবির একজন সিনেমার পরিচালকের সাথে দেখা করতে এসেছে। আসলে আবিরের একটা স্ক্রিপ্ট রেডি করে দেওয়ার কথা ছিল। আবির এসে বসতেই পরিচালক বলা শুরু করলেন, তোমাকে দিয়ে লাভ স্টোরি হবে না, তুমি বরং ক্রাইম স্টোরি লেখো। না স্যার, আমি পারবো লাভ স্টোরি লিখতে। কি করে পারবে? জীবনে তো কখনো প্রেম করনি, আর আজীবন লিখে গেছো ক্রাইম নিয়ে। আবিরের হঠাৎ মনে পড়ল তানিয়া তো প্রেম করেছে, তাহলে সে তানিয়ার কাছ থেকেই প্লট লেখায় সাহায্য নিতে পারবে। আবির তাই চটপট বলে ফেলল, আমার স্ত্রী সাহায্য করবে আমাকে। পরিচালক যেন বিষম খেলেন আর বললেন, কি স্ত্রী? তুমি বিয়ে করলে কখন? মিথ্যে কথা বলছো তাই না? না স্যার, সত্যি, আমাদের লাভ ম্যারেজ, এই দেখুন ছবি। আবির নিজের বিয়ের ছবি দেখালো পরিচালককে। পরিচালক হাঁ হয়ে গিয়ে বললেন, এই মালটা? কথাটা বলেই নিজের ভুল বুঝতে পেরে জিভ কামড়ে দিয়ে আবিরের দিকে তাকিয়ে দেখলেন আবির চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে তার দিকে। পরিচালক নিজেকে আবার সামলে নিয়ে বললেন, বাহ, ভাবি তো বেশ সুন্দরী, একে সিনেমায় আসা উচিত। আবির হেসে বলল, এখন বিশ্বাস হলো তো যে আমি লাভ স্টোরি লিখতে পারবো? অবশ্যই পারবে। রাতে আবির বাসায় এসে তানিয়ার সাথে বেশ হেসে হেসে কথা বলা শুরু করলো। আবিরের আচরণ দেখে তানিয়ার মনে সন্দেহ হলো। সে আবিরের দিকে তাকিয়ে বলল,
আচরণের এত পরিবর্তন কেন? নিশ্চয়ই কোনো খারাপ উদ্দেশ্যে আছে। না না, আরে তুমি আমাকে ভুল বুঝছো। আসলে আমার একটা সাহায্য দরকার। তানিয়া মনে মনে বেশ খুশি হলো। আবিরের কথা না শুনেই সে বলল, সব ধরনের সাহায্য করব, যদি এখন আমাকে চিকেন বিরিয়ানি খাওয়াও। কি এখন? এখন আমার চিকেন বিরিয়ানি খেতে ইচ্ছে করছে। আর কোনো উপায় না পেয়ে আবির রান্নাঘরে চলে গেল চিকেন বিরিয়ানি করতে। চিকেন বিরিয়ানি খেতে খেতে তানিয়া বারান্দায় গিয়ে বসলো। এই ঘরের বারান্দাটা তানিয়ার বেশ প্রিয়। তার মনে হয় এই বারান্দায় বাগান করলে মন্দ হয় না। এমন সময় আবির এসে তানিয়ার পাশে বসে বলল, এবার কাজের কথায় আসি। ওকে, বলো কি সাহায্য? আমার একটা লাভ স্টোরির প্লট লাগবে। দেখো, তুমি তো লাভ করে বাড়ি থেকে পালিয়েছ। তোমার থেকে বেটার কে আমাকে সাহায্য করতে পারে? তানিয়া মুখ বাঁকিয়ে বলল, আমার লাভ স্টোরিটা তেমন খাসা না। তুমি তোমার লাইফের লাভ স্টোরি কেন লিখছ না? তানিয়া চোখ বাঁকা করে আবিরের দিকে তাকিয়ে পুনরায় বলল, এক মিনিট, তুমি কখনো প্রেম করনি, তাই তো? আবির কিছুটা লজ্জা পেয়ে বলল, কেন? দেখতে তো ঠিকঠাক হ্যান্ডসামই আছো, তাহলে মেয়েরা তোমার প্রেমে পড়েনি কেন? আসলে আমি কখনো প্রেম করতে চাইনি। কেন? হারানোর ভয়ে, যদি সম্পর্ক নষ্ট হয়ে যায়। ইনফ্যাক্ট আমি কখনো বিয়েই করতে চাইনি। কেন? তানিয়া দেখলো আবিরের চোখে বিষণ্ণতার ছায়া। তানিয়া কিছুটা হকচকিয়ে গিয়ে বলল, কিছু কি হয়েছে? মানে আমাকে কি বলা যাবে? আমি যখন ক্লাস 4-এ পড়ি তখনই আম্মু আব্বু আলাদা হয়ে যায়। এর কয়েক মাস পর তাদের ডিভোর্স হয়ে যায়। আমাকে দেশে রেখে দুইজনই তাদের নতুন জীবনসঙ্গীর সাথে দেশের বাইরে চলে যায়। বাবা টাকা পয়সা পাঠাতো প্রচুর, আর আমি নানুর সাথে এই ফ্ল্যাটে থাকতাম। মা মাঝে মধ্যে খবর নিত, কিন্তু কলেজে ওঠার পর নানুও আমাকে ছেড়ে পরপারে চলে যান। এরপর থেকে সাজ্জাদের সাথেই আমি এই ফ্ল্যাটে থেকেছি। আর এই কারণেই আমি কখনো কোনো সম্পর্কে জড়াতে চাইনি, কারণ আমি ভয়ে থাকতাম যে আব্বু আম্মুর মতো হয়তো আমার সম্পর্ক ভেঙে যাবে, আর তখন আমার সন্তানের পিতামাতা থাকার সত্ত্বেও এতিমের মতো জীবন কাটাতে হবে, যেমনটা আমি কাটাচ্ছি। বলতে বলতে আবিরের চোখ থেকে কয়েক ফোঁটা পানি বেরিয়ে এলো। তানিয়ার হঠাৎ আবিরের জন্য খুব খারাপ লাগলো। তার মনে হতে লাগলো ছেলেটার মনে কত কষ্ট, অথচ সকলের সামনে কি সুন্দর করে হাসি মুখে চলে। পরিবেশটাকে স্বাভাবিক করার জন্য তানিয়া বলল, তুমি আমাদের দুইজনের কাহিনীর উপর লাভ স্টোরি লিখতে পারো। আবির অবাক হয়ে বলল, আমাদের কাহিনী? যেমন ছেলে মেয়েদের রেল স্টেশনে দেখা হবে, তারপর তাদের দুর্ঘটনাবশত বিয়ে হয়ে যাবে, কিন্তু একসময় মেয়ে ছেলের প্রেমে পড়ে যাবে। আবির মুখে দুষ্টুমির হাসি এনে বলল, মেয়ে ছেলের প্রেমে পড়ে যাবে? তানিয়া কিছুটা লজ্জা পেয়ে বলল, কাহিনীতে যেমন হয় আর কি, একটু রংচং মাখিয়ে লিখবে। ওকে, ছেলে মেয়ের প্রেমে পড়ে যাবে, মানে তোমার প্রেমে? ইম্পসিবল, তোমার মতো ডাইনিং প্রেমে কেউ পড়বে না। ওই বিকিনা শিকি, ওইটা কেমন করে পড়লো কে জানে। কি, আমি ডাইনি? দাঁড়াও, দেখাচ্ছি মজা। এই বলে তানিয়া আবিরকে দৌড়ানো শুরু করে। আবির সোফা পার করে ওঠার সময় তানিয়া তার পা টেনে ধরে, আর আবির তানিয়াকে জড়িয়ে ধরে সোফায় পড়ে যায়। পড়ে গিয়ে তানিয়া আর আবির একে অপরের দিকে তাকিয়ে থাকে অপলক দৃষ্টিতে। কিন্তু কিছুক্ষণ পরে তানিয়া আবিরকে ধাক্কা দিয়ে সরিয়ে উঠে পড়ে। পরদিন সকালে তানিয়া তার ফুফুকে কল করে। অপর পাশ থেকে ফুফু কল ধরতেই তানিয়া বলল, কেমন আছো ফুফু? এই তো ভালো, তোরা কেমন আছিস? আমি তো ভালো আছি, কিন্তু আবির ভালো নেই। ফুফু কিছুটা উত্তেজিত হয়ে বললেন, কেন, কি হয়েছে? ওর তো বুকে ব্যথা শুরু হয়েছে আজ কদিন ধরে, অনেক বড় ধাক্কা খেয়েছে তাই। কিসের ধাক্কা? ওর বাবা হার্ট অ্যাটাকে মারা গেছে, আর আবির সেই ধাক্কা খেয়েছে, এখন ওর হার্টের ব্যথা শুরু হয়েছে। ওর বাবা কেন হার্ট অ্যাটাক করেছে? কারণ ওর দাদা হার্ট অ্যাটাকে মারা গেছে। সে কি, এটা তো মনে হয় ওদের বংশগত রোগ। আচ্ছা ফুফু রাখি এখন, ওর হার্টে আবার ব্যথা শুরু হয়েছে। ফোন রাখতেই আবির আর তানিয়া হো হো করে হেসে দেয়। তানিয়া আবিরের দিকে তাকিয়ে বলল, ফুফুকে বলেছি কথাটা, এতক্ষণে পুরো গ্রামে ছড়িয়ে গেছে হয়তো। দুজনে আবার খুব করে হেসে নেয়। পরদিন সকালে উঠে আবির বেশ
তোড়জোড় করা শুরু করে, কারণ সে নিজের নকল ডেথ সার্টিফিকেট বানাতে যাবে। আবির রেডি হয়ে বাসা থেকে বেরুবে এমন সময় তানিয়ার মোবাইলে ফুফুর কল আসে। কল ধরতেই অপর পাশ থেকে ফুফু বলে উঠলেন, তানিয়া, কাউকে পাঠা রেল স্টেশনে, তোদের বাসা তো চিনি না। তানিয়া ফুফুর কথা শুনে তোতলাতে তোতলাতে বলল, কি ফুফু, তুমি এখানে আসছো? ফুফু এসেই আবিরের বাড়ি ঘর সব দেখা শুরু করলেন আর বলতে লাগলেন, বাহ, বেশ বড় বাড়ি। এবার আবিরের দিকে তাকিয়ে বললেন, তোমার মা কোথায়? আবির কিছু বলার আগেই তানিয়া বলল, ওর বাবা মা তো বিদেশে থাকতেন, কিন্তু বাবা মারা যাওয়ার পর ওর মা ওখানেই সেটেল হয়ে গেছেন। কয়েক মাস পর আমি আর আবিরও চলে যাব। তানিয়ার কথা শুনে ফুফু বেশ খুশি হলেন। ফুফু আসাতে বাড়ির সবকিছু পাল্টে গেল। তিনি আবিরকে কোনো কাজই দেন না, কারণ আবিরের বুকে ব্যথা, সব কাজ তিনি তানিয়াকে দিয়ে করান। আবিরও নকল বুকের ব্যথা নিয়ে বেশ উপভোগ করতে থাকে তানিয়ার খাটুনি। রাতে ফুফুর সাথে কথা বলতে বলতে তানিয়া সোফায় ঘুমিয়ে পড়ছিল, কিন্তু ফুফু হুঙ্কার দিয়ে বললেন, সে কি, তুই এখানে কেন ঘুমোচ্ছিস? জামাইয়ের সাথে গিয়ে ঘুমা, ঝগড়া হয়েছে নাকি? তানিয়া কিছুক্ষণ ভেবে বুঝতে পারলো না কি উত্তর দেবে, তাই ফুফুর কথার সাথে হ্যাঁতে হ্যাঁ মেলালো। ফুফু আবার জিজ্ঞেস করলেন, কি নিয়ে ঝগড়া হলো? তানিয়া কিছু না ভেবে উত্তর দিল, ও রুটি একটা বেশি খেয়েছে, তাই ঝগড়া হয়েছে। তানিয়ার কথা শুনে ফুফুর নিচের চোয়াল ঝুলে পড়ল। অবাক হয়ে বললেন, এটা আবার কেমন ঝগড়া? এরপর তিনি ধাক্কাতে ধাক্কাতে তানিয়াকে আবিরের রুমে নিয়ে গেলেন। রুমে ঢুকেই তানিয়া দরজা লাগিয়ে দিল আর সোজা গিয়ে আবিরের পাশে শুয়ে পড়ল। সে কি, তুমি আমার খাটে কেন ঘুমাচ্ছ? চুপ, একদম চুপ, বেশি করলে ফুফুকে সব বলে দেব। বলো গিয়ে, আমি তো খাটেই ঘুমাবো। ফুফু, ঠিক আছে ঠিক আছে, নিচে শুচ্ছি। আবির ফুফু বলে ডাক দিতেই তানিয়া ভয়ে লাফ দিয়ে নিচে গিয়ে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ল আর মনে মনে ঠিক করলো আবিরকে কি করে জব্দ করা যায়। কিন্তু সে বুঝতে পারলো যে ফুফু থাকতে সে কিছুই করতে পারবে না। সকালে ফুফুকে এসে ধাক্কাতে ধাক্কাতে তানিয়াকে ঘুম থেকে তুলল। চোখ মেলে তাকাতেই ফুফু বললেন, তোকে বলার পরও জামাইয়ের সাথে না শুয়ে নিচে শুয়েছিস? তুমি রুমে কি করে এলে? জামাই ঘুম থেকে উঠলো, ঘন্টাখানেক হয়েছে, আর তুই এখনো ঘুমাচ্ছিস? তাড়াতাড়ি উঠে নাস্তা বানা। তানিয়া ধরপড় করে উঠে বসে বলল, কি, আমি নাস্তা বানাবো? হ্যাঁ, তুই না তো কে বানাবে? এই বলে ফুফু টানতে টানতে তানিয়াকে নিয়ে রান্নাঘরে ঢোকালেন। ফুফু আর আবির ডাইনিং টেবিলে বসে আছে। তানিয়া নাস্তা এনে টেবিলের উপর রাখতেই দুইজনে হাঁ হয়ে গেল। পোড়া রুটি আর পোড়া অমলেট। ফুফু রেগে গিয়ে বললেন, তুই পাউরুটি ও টোস্টও করতে পারিস না? তানিয়া মুখ ঝামটা দিয়ে জবাব দিল, এমন ভাব করছো যেন আমাকে কখনো শিখিয়েছো। আজ থেকে আমি তোকে রান্না শেখাবো। এরপর থেকে ফুফু 24 ঘন্টা তানিয়াকে নিয়ে রান্নাঘরে পড়ে আছেন। বিভিন্ন রকম রান্নাও শিখিয়েছেন। 4 দিন পর আজ ফুফুর চলে যাওয়ার সময় হয়েছে। তানিয়া আর আবিরের কাছ থেকে বিদায় নিয়ে ফুফু গাড়িতে উঠে বসলেন। ফুফু যাওয়ার পর আবির আনমনেই বলে উঠল, ফুফু অনেক ভালো মানুষ, তাই না? তা তো অবশ্যই, আমার দেখা বেস্ট মহিলা উনি। এবার তানিয়া হুট করে আবিরের দিকে তাকিয়ে বলল, আর তোমাকে বলছি, এতদিন ফুফুর জন্য সব কাজ করেছি, আর না, এখন যাও আমার জন্য কফি নিয়ে আসো। আমি? তুমি। তানিয়া আবিরকে ঠেলে রান্নাঘরে ঢুকিয়ে দিয়ে বারান্দায় এসে দাঁড়ালো। আবির তানিয়ার হাতে কফি দিয়ে বলল, একটা কথা জিজ্ঞেস করব। কি কথা? যদি বিকি কখনো ফিরে আসে তবে কি তুমি চলে যাবে? কথাটা শুনে তানিয়া কিছুক্ষণ আবিরের দিকে তাকিয়ে রইল, তারপর বলল, আমি জানি না, হয়তো চলে যাব বিকির কাছে। আসলে আমরা মেয়েরা ইমোশনাল ফুল এক একটা। বিকি আসলে আমিও হয়তো ইমোশনাল হয়ে পড়ব। আবির কিছু না বলে শুধু একটা মুচকি হাসি দিয়ে বাসা থেকে বেরিয়ে এলো। এই মুচকি হাসির মধ্যে এক ধরনের হাহাকার ছিল, যা তানিয়ার চোখ এড়ায়নি। বিকেলে সাজ্জাদের সাথে মাঠে দেখা করতে এসেছে আবির। আবিরকে দেখে সাজ্জাদ জিজ্ঞেস করে উঠল, কিরে, তুই আমাকে বললি 10-12 দিনের জন্য
আপার বাসায় চলে যেতে আজকে 14 দিন হয়ে গেছে। সাজ্জাদ, তোকে কিছু কথা বলবো আমার বিয়ে নিয়ে। কি কথা? এরপর আবির তার বিয়ে কিভাবে দুর্ঘটনাবশত হয়েছিল তা সাজ্জাদকে বলল। সব শুনে সাজ্জাদ বলল, তো এখন তোর হার্ট অ্যাটাকের পরে যে নাটকটা করেছিলি ওইটা কন্টিনিউ কর। সেটা আর আমি করতে পারবো না রে। কেন? আমি তানিয়াকে ভালোবেসে ফেলেছি। ওর দুষ্টামি, ওর রাগ, হাসি সব আমাকে পাগল করে দেয়। ভাবি কি ভাবে তোর ব্যাপারে সেটা আমি জানি না। দেখ, তুই যদি ভাবিকে ভালোবাসিস তাহলে গিয়ে সোজাসুজি প্রপোজ কর। সম্পর্কটা যদি নষ্ট না হওয়ার হয় তাহলে এমনই হবে। আর ভাবিও যদি তোকে ভালোবাসে তাহলে তো সব ঠিকই হয়ে যাবে। সত্যি কি প্রপোজ করব? হ্যাঁ, কর। বাসায় ঢোকা মাত্রই আবিরের নাকে বিরিয়ানির গন্ধ ঢুকলো। রান্নাঘরে ঢুকে দেখলো তানিয়া বিরিয়ানি রান্না করেছে। আবির মুখে দুষ্টামির হাসি ফুটিয়ে বলল, কি ব্যাপার আজ হঠাৎ? কিছু না, তোমার জন্য রান্না করতে ইচ্ছে করলো তাই করলাম। বাবা, দেখি তো কেমন হয়েছে। আবির প্লেটে বিরিয়ানি নিয়ে চামচ দিয়ে কয়েক চামচ মুখে দিয়ে বলল, বাহ, চমৎকার, তাহলে আমিও খাই। এই বলে তানিয়া এক চামচ মুখে দিতেই ওয়াক থু বলে ফেলে দিল। তারপর আবিরের দিকে তাকিয়ে বলল, লবণ তো অনেক বেশি, কি করে খেলে? ও এমন কিছু না, তুমি এতটা কেয়ার দিয়ে আমার জন্য রান্না করলে সেটাই আমার জন্য অনেক। আর তাছাড়া লবণ কমানোর জন্য কয়েকটা আলু সেদ্ধ করে দিয়ে সামান্য টমেটো কেচাপ দিলেই হয়ে যাবে। আবিরের কথা মতো তানিয়া বিরিয়ানিতে লবণ কমিয়ে নিয়ে এলো। এরপর দুজন একসাথে খেয়ে নিল। আজ বাসন ধোয়ার জন্য তানিয়াকে আর বলতে হলো, সে নিজেই বাসন ধুয়ে দিল। রাতে তানিয়া সোফায় শুতে গেল, তখন আবির এসে বলল, তুমি চাইলে খাটে শুতে পারো। তানিয়া চোখ টেরা করে আবিরের দিকে তাকিয়ে বলল, আজ মত চেঞ্জ করলে কেন? কোনো উদ্দেশ্য আছে নাকি? এতই যখন সন্দেহ করছো, ঠিক আছে, তুমি ওইখানে ঘুমাও। এই বলে আবির যখন চলে যাচ্ছিল তখন তানিয়া বলল, না না, ঠিক আছে। আবির বিছানার এক পাশে শুয়ে পড়ল, মাঝে বালিশ দিয়ে তানিয়া অন্য পাশে শুয়ে পড়ল। সকালে আবির পরিচালকের সাথে দেখা করতে যাওয়ার পর তানিয়া সোফায় বসেছিল। এমন সময় দরজায় টোকা পড়তেই তানিয়া গিয়ে দরজা খুলে দিল। আর দরজা খুলতেই চমকে কয়েক পা পিছিয়ে এলো সে। দরজার বাইরে বিকি দাঁড়িয়ে আছে। তানিয়াকে দেখে বিকি দৌড়ে এসে তানিয়াকে জড়িয়ে ধরল। তানিয়া নিজেকে ছাড়িয়ে নিয়ে অবাক হয়ে বলল, বিকি তুমি? হ্যাঁ তানিয়া, আমি। কিন্তু তুমি এটা কি করে করলে? বিয়ে করে ফেললে? তানিয়া রেগে গিয়ে বলল, তো কি করব? তুমি তো সেদিন এলে না। কেন এলে না তুমি? তানিয়া, সেদিন আসার পথেই আমার বাইক অ্যাক্সিডেন্ট হয়। ডান পাতে ফ্র্যাকচার হয়েছিল। 12 দিন হাসপাতালে ছিলাম আমি। মোবাইলও ছিল না, কি করে যোগাযোগ করতাম আমি? আজ তোমার বাড়িতে তোমার বন্ধু পরিচয় গিয়ে জানতে পারলাম তুমি বিয়ে করে এখানে চলে এসেছো। তানিয়া চলো প্লিজ। বিকি তানিয়ার হাত ধরতেই তানিয়া হাত সরিয়ে বলল, বিকি তুমি এখন যাও, আমি এখন কিছু ভাবতে পারছি না। তুমি যাও প্লিজ। তানিয়া, বিকি তুমি যাও তো। বিকিকে কিছু না বলতে দিয়ে তানিয়া দরজা লাগিয়ে দিল। বিকি চলে যেতেই তানিয়া বুঝতে পারল না যে সে কেন বিকির সাথে যেতে আগ্রহী না, কেন সে বিকির প্রতি আর কোনো আগ্রহ পাচ্ছে না। তবে সে এইটুকু জানে যে আবিরের মোহে পড়ে গেছে সে। আবিরকে ছাড়তে পারবে না সে। বিকেলে আবির বাসায় এসে দেখলো তানিয়া মুখ ভার করে দাঁড়িয়ে আছে, কিন্তু তানিয়াকে জিজ্ঞেস করার পর সে আর কিছুই বলল না। রাতে আবির প্ল্যান করলো যে আগামীকালই সে তানিয়াকে প্রপোজ করবে। পরদিন বিকেলে আবির ফুলের দোকানে গেল ফুল কিনতে। ফুল কিনে বাইকে করে সে বাড়িতে চলে এলো। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। বাড়ির বাইরের দরজার সামনে আসতেই আবির পুরুষ মানুষের জুতো দেখতে পেল। বাসায় ঢুকেই সোজা বারান্দায় গিয়ে দেখতে পেল তানিয়ার সাথে একটা ছেলে দাঁড়িয়ে আছে। আবির বুঝতে পারল এই ছেলেটা বিকি। তাই সে হুট করে ফুলগুলো নিজের পেছনে লুকিয়ে ফেলল। তানিয়া আর সেই ছেলেটার দিকে তাকিয়ে আবির ছেলেটার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, হাই, আমি আবির। ছেলেটাও আবিরের সাথে হাত মিলিয়ে বলল, আমি বিকাল, তানিয়ার বয়ফ্রেন্ড। আবির সামান্য একটু মুচকি হাসি দিয়ে বলল, তোমরা কথা বলো, আমি আসছি। বিকি মুখ বাঁকিয়ে জবাব দিল,
তাই ভালো হবে, আমাদের একটু প্রাইভেসির প্রয়োজন। আবির আর কিছু না বলে বারান্দা থেকে চলে এলো আর হাতের ফুলগুলো ডাস্টবিনে ফেলে দিতে ভুলল না। বিকি, তুমি আবার এসেছো কেন? তানিয়া, তুমি তো বললে যে এটা একটা দুর্ঘটনার বিয়ে, তাই আমি তোমাকে নিতে এসেছি। আমি কি তোমাকে একবারও বলেছি যে আমি তোমার সাথে যাব, আমাকে নিয়ে যাও? আমি তো এটাই বুঝতে পারছি না যে তুমি এখানে আছো কেন। কারণ আমি আবিরকে ছাড়তে পারবো না। মানে? হতে পারে আমাদের বিয়েটা দুর্ঘটনাবশত, কিন্তু বিয়েটা মিথ্যে ছিল না। বিকি রেগে গিয়ে বলল, আসল কথা বললে কি হয়? এক রাতের মধ্যে ওই আবির কি এমন দেখিয়েছে যে তুমি আর ওকে ছাড়তে চাইছো না? বিকি, যদি সেটা না হয় তাহলে কি কারণে ওকে ছাড়তে চাইছো না তুমি? কথাটা বলতে বলতে বিকি তানিয়াকে চেপে ধরলো। তানিয়া বিকিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, কারণ আমি আবিরকে ভালোবেসে ফেলেছি। ওর অভ্যেস হয়ে গেছে আমার। এই অভ্যেস আমি আর ছাড়তে পারবো না। কি? আর একটা কথা বিকি, আমি তোমাকে কখনোই ভালোবাসিনি। ওটা সেফ ভালো লাগা ছিল। এবার দয়া করে তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও, আর কখনো আসবে না। এরকম অপমানের পর বিকি আর এক মুহূর্ত অপেক্ষা না করে বেরিয়ে গেল। বিকি চলে যাওয়ার পর তানিয়া ভাবলো সে এখনই গিয়ে আবিরকে তার মনের কথা বলে দেবে। তাই দ্রুত সে আবিরের রুমে গিয়ে দেখলো আবির খাটে বসে আছে। তানিয়াকে দেখা মাত্রই আবির জিজ্ঞেস করলো, কি বিকি চলে গেছে? তো তুমি যাওনি কেন? আমি গেলে কি তুমি খুশি হতে? ওহ কামন তানিয়া, তুমিও জানো যে আমাদের বিয়ে হওয়ার কথা না। এসব নাটক করে এখন লাভ কি? এর চাইতে ভালো তুমি তোমার বিকির কাছে চলে যাও, আমিও একটু শান্তিতে বাঁচতে পারবো। তানিয়া কিছু না বলে কয়েক পা পিছিয়ে রুম থেকে বেরিয়ে এলো। সকালে তানিয়া আবিরের জন্য নাস্তা রেডি করে ডাইনিং টেবিলে রেখেছে। আবিরও সেখানে ছিল। হঠাৎ তানিয়ার মোবাইলে একটা কল এলো। মোবাইল হাতে নিয়ে দেখলো ফুফু কল করেছে। কল রিসিভ করতেই অপর পাশ থেকে ফুফু বললেন, তানিয়া কি করছিস এখন? এই তো আবিরের জন্য নাস্তা বানাচ্ছিলাম। তাড়াতাড়ি তোরা এখানে চলে আয়। কেন ফুফু, কিছু হয়েছে? তোর দাদু হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। কি বলছো তুমি? আমরা এখনই আসছি। তানিয়া আর আবির তানিয়ার পরিবারের সামনে বসে আছে। বিকিও বসে আছে এখানে। এবার তানিয়ার বাবা হুঙ্কার দিয়ে বললেন, সত্যি করে বল, এই ছেলেটাই বিকি নাকি আবির বিকি? তানিয়া বাবার ভয়ে হাত উঠিয়ে দেখিয়ে দিল যে বিকি বিকি। তানিয়ার জবাব শুনে বিকি হো হো করে হেসে দিয়ে বলল, আমি বলেছিলাম না যে আমি বিকি, আর ওই ছেলেটা একটা ফ্রড। এবার আবির আর তানিয়ার দিকে তাকিয়ে তানিয়ার বাবা বললেন, তোমরা দুজন আমাদের বিশ্বাস ভেঙেছ। এবার আবির তানিয়ার বাবাকে বাধা দিয়ে বলল, বাবা, তানিয়ার কোনো দোষ নেই, সব দোষ আমার। চুপ, একদম চুপ, আমাকে বাবা বলে ডাকবে না, বিশ্বাসঘাতক। আবির এবার কোমল স্বরে তানিয়ার বাবার দিকে তাকিয়ে বলল, একটা কথা বলি, মাফ করবেন আমাকে। আপনি একবার ভেবে দেখুন, আপনি কি কখনো আপনার মেয়ের বিশ্বাস ভাঙেননি? তানিয়ার বাবা হুঙ্কার দিয়ে বললেন, মানে আপনি এমন কিছু করেছেন যাতে করে তানিয়ার আপনার প্রতি বিশ্বাস ভেঙে গেছে। না হলে একটা মেয়ে তার ভালোবাসার কথা তার সবচাইতে কাছের মানুষ তার বাবাকে কেন বলতে ভয় পাবে? কেন তার এটা মনে হবে যে তার পছন্দ করা ছেলেকে তার বাবা মেনে নেবে না? কেন পরিবারের ভয়ে সে আত্মহত্যা করতে যাবে? কেন পরিবারকে না বলা কথা সে আমার মতো একজন অপরিচিতকে বলবে? আবিরের কথাগুলো শুনে তানিয়ার বাবা ধূপ করে সোফায় বসে পড়লেন। এবার তানিয়ার দাদা বললেন, এখন যে সিদ্ধান্ত হবে তা তানিয়ার উপর। তানিয়া কি আবিরের সাথে থাকবে নাকি আবিরকে ডিভোর্স দিয়ে দেবে? বিকির কাছে যাবে সেটা ওর ব্যাপার। তবে আবির এখনো আমাদের জামাই, তাই ওর পূর্ণ খাতিরদারি যাতে হয়। ফুফু তানিয়ার কাছে দৌড়ে এসে বললেন, আবির তো রুমে নেই, বাড়িতেও নেই। মানে? তানিয়া দৌড়ে আবিরের রুমে গিয়ে দেখলো সেখানে আবির নেই। ড্রেসিং টেবিলের ওপর তানিয়া একটা চিঠি পেল। চিঠিটা খুলেই বুঝতে পারলো এটা আবিরের লেখা। প্রিয় তানিয়া, আমি চলে যাচ্ছি, যখন বলবে তালাকের পেপার পাঠিয়ে দিব।
চিন্তা করো না, নতুন জীবনে আল্লাহ তোমাকে অনেক সুখী রাখবে। কিন্তু আমার খুশি থাকা মুশকিল হয়ে যাবে, কারণ তোমার অভ্যেস হয়ে গেছে আমার। তোমার খারাপ কফি, পোড়া রুটি, ঘরের জায়গায় জায়গায় তোমার আবর্জনা করা আর সেগুলোর ওপর আমার চিল্লানো, প্রতিদিন সকালে মেকআপ ছাড়া তোমার চেহারা দেখে ভয় পাওয়া। এরকম মনে হচ্ছে ছোট কোনো নেকির কাজ ছিল যেটা করে আমার খারাপ হয়েছে। জাস্ট কিডিং। কিছুদিনের জন্য হলেও তুমি আমার জীবনকে আলোকিত করে দিয়েছ। হয়তো পুরো জীবনই তোমাকে মিস করে কাটিয়ে দিব। আই থিঙ্ক তুমিও আমাকে মিস করবে। তোমার খারাপ সময়ের সাথী, আবির। চিঠিটা পড়ে তানিয়া মেঝেতে বসে পড়ে, 2 হাত দিয়ে মুখ ঢেকে কাঁদতে থাকে। 4 বছর পর। মাম্মা, এদিকে দেখো কি এনেছি তোমার জন্য। তানিয়া তাকিয়ে দেখলো তার 3 বছরের ছেলে রনক তার জন্য ফুল নিয়ে এসেছে। তানিয়ার হাতে ফুলগুলো দিয়েই রনক তার আধো আধো বলিতে বলল, শুভ বিবাহ বার্ষিকী মা। তানিয়া তার ছেলের মাথায় হাত বলিয়ে বলল, কে শিখিয়ে দিয়েছে? বাবা। তানিয়া দরজার দিকে তাকিয়ে দেখলো আবির ঘরে ঢুকছে। তানিয়া আবিরকে গিয়ে জড়িয়ে ধরে বলল, আজ আমাদের 4র্থ বিবাহ বার্ষিকী। আমি ভাবছি সেদিন তুমি না এলে কি হতো। কোন দিন? যেদিন আমি তোমাকে ছেড়ে চলে এসেছিলাম। এরপর তানিয়া আর আবির আগের কথাগুলো কল্পনা করতে থাকে। সেদিন চিঠিটা পড়ে যখন তানিয়া কাঁদছিল, তখন ফুফু এসে বললেন সে যদি আবিরের সাথেই তার জীবন কাটাতে চায় তাহলে আবিরকে যেন আটকায় সে। রেল স্টেশনে এসে দেখলো আবির টুলে বসে আছে। তানিয়া পেছন থেকেই বলল, আত্মহত্যা করার ইচ্ছে নাকি? যদি আত্মহত্যা করার ইচ্ছে থাকে তাহলে বলে রাখি যে ট্রেন আসতে আরো 3 ঘন্টা বাকি। আবির অন্যদিকে তাকিয়ে বলল, আমি তোমার মতো পাগল না যে আত্মহত্যা করব। এই বলে আবির উঠে যাচ্ছিল। তখন তানিয়া আবিরের হাত ধরে তাকে টান দিয়ে নিজের দিকে ঘুরিয়ে বলল, ছেড়ে চলে যাচ্ছ? তালাকের পেপার কি তোমার আব্বু সাইন করবে? দেখো, এতটা জলদি নেই, কিন্তু ট্রেন আসতে যেহেতু 3 ঘন্টা আছে, সেহেতু আমরা এখানে বসে গল্প সল্প করতে পারি। তানিয়া আবিরকে টেনে নিয়ে বসিয়ে বলল, তো মিস্টার আবির, তুমি আমাকে যে চিঠিটা দিয়ে গেছো সেটা নিয়ে কিছু কথা বলার ছিল। প্রথম প্রশ্ন, এমন কোন অসুখ আছে যা ডাক্তার বদ্যি দিয়েও সারানো যায় না? এইডস। হয়নি, রোগটার নাম লাভ। দ্বিতীয় প্রশ্ন, তোমার চিঠিতে মেয়েটার ঘর নোংরা করার অভ্যাস ছিল। প্রথম তুমি বকা দিতে মেয়েটাকে, কিন্তু পরে গিয়ে আর বকাও দিলে না। তবুও মেয়েটা ময়লা করা বন্ধ করলো না, কেন বলো তো? আবির ঠোঁট বাঁকিয়ে বলল, এর অর্থ সে জানে না। তানিয়া এবার জবাব দিল, কারণ মেয়েটার তোমার বকার অভ্যাস হয়ে গিয়েছিল, আর আমার গবেষণা অনুযায়ী ওই মেয়েরও তোমার প্রতি ভালোবাসা জন্মে গিয়েছিল, আর তুমি এতটাই বোকা যে ওই মেয়েটাকে ছেড়েই চলে যাচ্ছ। আবির অবাক হয়ে তানিয়ার দিকে তাকালো। আবিরকে অবাক হতে দেখে তানিয়া ভাব নিয়ে বলল, এখন তুমি যদি স্টেশনে এইসব মানুষদের সামনে হাঁটুতে ভর দিয়ে সেই মেয়েকে প্রপোজ না করো, তবে মেয়েটা তোমাকে কথা দিচ্ছে যে সে তোমার সাথে ঢাকায় যাবে না। এই বলে তানিয়া ঘুরে যাচ্ছিল, আর আবির তার হাত ধরে তাকে থামিয়ে দিল। তারপর হাঁটুর উপর ভর দিয়ে তানিয়ার সামনে হাঁটু গেড়ে বসলো আবির আর বলল, সো মিস তানিয়া, আমি আপনাকে অনেক ভালোবাসি। আপনি কি আমাকে বিয়ে করবেন? তানিয়া বলল, না। আবির মুখে বিরক্তির ভাব ফুটিয়ে বলল, তো আর কিভাবে প্রপোজ করব? আমাদের বিয়ে তো হয়ে গেছে, তুমি আবার বিয়ের প্রপোজ কেন করছো? ঠিক আছে, তাহলে অন্যভাবে করি। না, লাগবে না আর, ওঠো। আবির উঠে দাঁড়াতেই তানিয়া তাকে সকলের সামনে জড়িয়ে ধরল। এমন সময় স্টেশনের কোনো মাইকে বেজে উঠল, हर घड़ी बदल रही है रूप जिंदगी, छाँव है कभी कभी है धूप जिंदगी, हर पल यहाँ जी भर जियो, जो है समा कल हो ना हो।